আসসালামু আলাইকুম, এসআই একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব কেমিস্ট্রি বইয়ের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ ও রসায়ন। আজকে আমাদের পরিবেশনের তৃতীয় ক্লাস। আজকে আমরা কয়েকটা একক সম্পর্কে জানবো এবং অনেক কটা ম্যাথ করব। যারা আমার প্রথম ক্লাসগুলো দেখো না তারা অবশ্যই প্রথম ক্লাসগুলো দেখে এই ক্লাসগুলো করবে, ইনশাআল্লাহ অনেক উপকার হবে। এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। প্রথম আমরা কি কয়েকটা একক সম্পর্কে জানবো। সিসি আছে, সিসি মানে হচ্ছে কি কিউবিক সেন্টিমিটার, আর সিএম মানে কি সেন্টিমিটার কিউব, এমএল মানে হচ্ছে মিলিমিটার, আর ডিএল মানে হচ্ছে ডেসিমিটার কিউব, এল মানে তো লিটার, আর এম কিউব মানে কি মিটার কিউব। যখন আমরা সিসি সিএম কিউব এমএল থেকে ডিএম কিউব বা এল এ যাব, তখন আমাদের কি করতে হবে? যখন আমরা এই মান থেকে এই মানটা কি কনভার্ট করব, তখন আমরা কি করব? ইনটু 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করব। সাপোজ মনে করো এই জায়গায় আছে 5 সিসি, 5 সি সমান কত ডেসিমিটার কিউব বা লিটার হবে। তাহলে আমরা কি করব? 5 এর সাথে ইনটু দেব কত 10 টু দি পাওয়ার -3, এই মানটা হবে কি আমাদের ডিএম কিউব বা এল। আসলে এটা বুঝতে পারছো? এবার আমরা দেখি, যখন আমরা কি ডেসিমিটার কিউব বা লিটার থেকে আমরা কি সিসি বা সেন্টিমিটার কিউব বা এমএল যাব, তখন আমাদের কি করতে হবে? যখন আমরা এদিক থেকে এদিকে আসবো তখন কি করতে হবে? ইনটু 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি কি, দেখো 6 ডি এল কিউব বা লিটার সমান, তাহলে আমরা বলতে পারি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সিসি বা সেন্টিমিটার কিউব বা কি আছে মিলিলিটার। আশা করি এটুকু বুঝতে পারছো। যখন আমরা কি ডিএম কিউব বা ডেসিমিটার কিউব বা লিটার থেকে যখন আমরা মিটার কিউবে যাব, তখন কি করতে হবে? আমাদের ইনটু 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে করতে হবে। দেখি, যদি সাপোজ মনে প্রশ্ন থাকে 8 ডিএম কিউব বা লিটার, তখন আমাদের কি হবে? এটা 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। আসলে বুঝতে পারছো? যখন আমরা কি মিটার কিউব থেকে লিটার বা ডিএম কিউবে যাবো, তখন কি করতে হবে? আমাদের ইন্টু 10 টু দি পাওয়ার কিউব দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, আমার প্রশ্ন যদি মনে করো এই মানটা থাকে, মনে করো 3 মিটার কিউব সমান, তাহলে আমরা সমান লিখতে পারি কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ডেসিমিটার কিউব বা কি লিখতে পারি আমরা, বা লিটার লিখতে পারি। আসলে এটুকু সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার যে একক থাকে, তো এই একক থেকে আমরা কি মিটার একক নেব, তখন অবশ্যই আমাদের কি করতে হবে? যখন আমরা এটা থেকে এই এককে নেব, তখন আমাদের কি করতে হবে? ইনটু 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখি, প্রশ্ন সাপোজ আছে 11 সিসি বা সেন্টিমিটার কিউব বা মিলিলিটার। যদি তোমার প্রশ্নে এই এককটা দেওয়া থাকে, তখন আমরা কি কিভাবে মিটার কিউবে কনভার্ট করব? দেখো, ইকুয়াল পার্থক্য তো 10 টু দি পাওয়ার 6, তাহলে আমরা কিভাবে এটার সাথে 11 ইন্টু 10 টু দি পাওয়ার -6, যখন আমরা 10 টু দি পাওয়ার -6 গুণ করব, তখন এটা কি হয়ে যায়? মিটার কিউব হয়ে যায়। সেটা বুঝতে পারছো? যখন আমরা কি মিটার কিউব থেকে সিসি বা সেন্টিমিটার কিউব বা মিলিমিটার কিউবে যাব, তখন কি করতে হবে আমাদের? যখন আমরা এটা থেকে এটা কনভার্ট করব, তখন আমাদের কি করতে হবে? ইনটু 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করতে হবে। যদি প্রশ্ন সাপোজ থাকে 110 মিটার কিউব, তাহলে এটাকে আমরা কিভাবে কনভার্ট করব সিসিতে? দেখো, তাহলে আমরা এই যে 210 মিটার কিউবকে কিভাবে সিসিতে কনভার্ট করব, দেখো
210 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সিসি বা সেন্টিমিটার কিউব বা কি আছে বা মিলিলিটার। এইভাবে আমরা এককগুলো কি করব, কনভার্ট করব কিভাবে? প্রশ্ন অনুসারে। প্রশ্নে দেখতে হবে কোন এককটা কি আছে। আশা করি সবাই বুঝতে পারছো, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা চাপের একক দেখব। চাপের একক কি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 76 সেন্টিমিটার, এইচ জি ইকুয়াল 760 মিলিমিটার, এইচ জি ইকুয়াল 10, 13, 25 প্যাসকেল। বা এটা এভাবে লিখতে পারি আমরা 1.0132 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। দেখো প্রশ্ন তোমার কি এককগুলো বিভিন্ন আকারে থাকতে পারে। 1 অ্যাটমসফিয়ার সমান কত? 76 সেন্টিমিটার এইচজি, 760 মিলিমিটার এইচজি বা কি 10, 13, 25 প্যাসকেল বা 1.0132 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তোমাদের অবশ্যই মনে রাখবে, কারণ প্রশ্নে কি এককগুলো কি অনেক রকমের দেওয়া থাকতে পারে। তোমাদের প্রশ্নের অ্যান্সার অনুসারে কি এককগুলো পরিবর্তন করতে হবে। এবার আমরা ম্যাথ দেখব। দেখো এবার আমরা এই প্রথম ম্যাথটা দেখব। এবার আমাদের কি প্রথম ম্যাথ দেখব আমরা। প্রশ্ন দেখো, একটা কি দেওয়া আছে, সিলিন্ডার দেওয়া আছে। বলছে প্রশ্ন বলছে কি 50 লিটার এর সিলিন্ডার বর্তমান চাপ কত আছে? 10 অ্যাটমসফিয়ার। চাপ যদি 2 অ্যাটমসফিয়ার করতে হয় তাহলে কতটুকু গ্যাস বের হয়ে যাবে। প্রশ্নে কি দেওয়া আছে? 50 লিটার এর সিলিন্ডার, মানে লিটার তার কার মান? এটা V1 এর মান, মানে আয়তন V1 এর মান। তাহলে দেখো বর্তমান চাপ ছিল কত? 10 অ্যাটমসফিয়ার। তাহলে 10 অ্যাটমসফিয়ার কার মান? P1 এর মান, মানে চাপের মান, প্রথম চাপ। চাপ যদি এবার কি 2 অ্যাটমসফিয়ার করতে হয়, মানে কি এটা দ্বিতীয় চাপ 2 অ্যাটমসফিয়ার করতে হয়, তাহলে কতটুকু গ্যাস বের হয়ে যাবে। এখানে দেখো প্রথম কি আছে? আয়তন মান আছে। কি আছে? প্রথমে আয়তন V1, ইকুয়াল 50 লিটার। তারপর চাপ দেওয়া আছে কত? 10 অ্যাটমসফিয়ার চাপ। P1 ইকুয়াল কত আছে? 10 অ্যাটমসফিয়ার। তাহলে চাপ বলছে কি চাপ যদি 2 অ্যাটমসফিয়ার করতে, তাহলে কি P2 এর মান। আচ্ছা, চাপ P2 ইকুয়াল 2 অ্যাটমসফিয়ার। এটা বলছে কি কতটুকু গ্যাস বের হয়ে যাবে, তাহলে কি আয়তন। অতএব আয়তন V2 ইকুয়াল হট। তাহলে আমরা কি V2 বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি এটা? তাহলে আমরা জানি আমরা জানি কি P1 V1 ইকুয়াল P2 V2। তাহলে যে থেকে আমরা কি করব? V2 এর মান বের করব। বা তাহলে আমরা এই পাশে নিয়ে এটা কি এই পাশে নিয়ে যাই, P2 V2 বা P1 V1। বা দেখো এই যে P2 তে যে কি আছে? গুণাকার আছে। যে গুণাকার বাম পাশে, তাহলে আমরা ডান পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ হয়। তাহলে আমরা লিখতে পারি কি V2 ইকুয়াল P1 V1 ডিভাইডেড P2। আর আমরা কি করব? জায়গায় মান বসিয়ে দেব। P1 এর মান কত হচ্ছে? 10 ইনটু, আর V1 এর মান হচ্ছে 50 ডিভাইডেড P2 এর মান কত আমরা পেয়েছি? 2। আমরা কি করছি? মান বসিয়ে দিচ্ছি। 2 দিয়ে 10 কে ভাগ দিলে হচ্ছে কত? 5। তাহলে উপরে থাকে কত? 5 ইনটু কত? 50। 5 ইনটু 50 5 5 25, 5 5 25 একটা শূন্য, এত
লিটার। তাহলে আমাদের ভাগফল কত হলো 250 লিটার। ভিটুর মান কত পেলাম 250 লিটার। তাহলে দেখুন 250 কখন পাইলাম, যখন কি চাপ টিউসফর বৃদ্ধি করা হয় তখন আমরা পাইছি কি 250 লিটার। অতএব কি বলছে কতটুকু গ্যাস বের হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এবার কি, সুতরাং গ্যাস বের হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়। এই 250 থেকে আমরা কি করব, প্রথম আয়তনটা বিয়োগ করব, 250 বিয়োগ 50 লিটার, বা 250 থেকে 50 বিয়োগ করলে কত হয় 200 লিটার। তাহলে আমাদের গ্যাস বের হয়ে যায় কত, 200 লিটার গ্যাস বের হয়ে যায়। তাহলে এটা কি এই অঙ্কের আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এবার আমরা এই প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা অনেক বোর্ড পরীক্ষায় অনেক সময় আছে। দেখো এর একটা পাত্র আছে, এই একটা পাত্র আছে, এই পাত্রের মাঝখানে একটা কি দেওয়া আছে, মার্বেল দেওয়া আছে, আর এগুলো কি গ্যাস। তাহলে আয়তন কত আছে প্রথম পাত্রের 10 লিটার। তারপর বলছে কি চাপ দ্বিগুণ করা হলে, চাপ যখন দ্বিগুণ করা হবে তাহলে অবশ্যই এটা নিচে নেমে আসবে। তাহলে চাপ দ্বিগুণ করা আসলে কি হয়, চাপ নেমে আসে, তখন কি আয়তন কমে গেছে। যখন চাপ দেওয়া হবে তখন কি অবশ্যই আয়তন কমে যায়। আয়তন যখন কমে গেছে তখন তার আয়তন কত হচ্ছে 6 লিটার। প্রশ্ন করছে কি মার্বেলের আয়তন কত। তাহলে এই মার্বেলটা কি চাইছে, আয়তন চাইছে। তাহলে আমরা সাইডে আগে নোট করি। তাহলে আমি প্রথমে আয়তন কত আছে V1, প্রথম আয়তন কত আছে 10 লিটার, 10 লিটার। তারপর V2, V2 কত আছে 6 লিটার, P1। দেখো যে বুঝা আছে, বলছি চাপ দ্বিগুণ করা হলে, তো যে কিন্তু বলে দেন চাপ কত ছিল আগে, তাহলে আমরা কি দেব ধরি, তাহলে আমরা লিখতে পারি ধরি P1 চাপ কত P, ধরি P1 চাপ হচ্ছে কি P, তারপর আমরা লিখতে পারি কি P2। P2 হচ্ছে কি প্রথমটা ধরছি আমরা কি P1, তাহলে চাপ কখন কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে কি এই চাপের দ্বিগুণ হবে, তাই কি 2P। এখন দেখো এই যে পুরো গ্যাসটার আয়তন কত আছে 10 লিটার। তাহলে এবার আমরা কি করব, ধরি মার্বেলের আয়তন, ধরি মার্বেলের আয়তন x লিটার। আমরা কি জন্য ধরলাম, কারণ যদি কোনো জায়গায় বলে দেওয়া নাই মার্বেলের আয়তন, তার জন্য ধরছি কি মার্বেলের আয়তন x লিটার। পুরোটার আয়তন কত 10 লিটার। এই 10 লিটার যদি আমরা x এর মানটা বাদ দেই, শুধু কি তাহলে মার্বেল বাদ দিয়ে কি আমরা আয়তনটা পাইতেছি, তাহলে আমরা কি বলতে পারি, অতএব V1 ইকুয়াল 10 মাইনাস x লিটার, V2 ইকুয়াল 6 মাইনাস x লিটার। এখন আমরা কি করব, সূত্র বসাবো। তাহলে কি উইনো আমরা জানি কি P1 V1 ইকুয়াল P2 V2, বা এখন আমরা কি করবো এই মানগুলো বসাবো। P1 এর মান কত P, V1 এর মান কত পেয়েছি আমরা 10 মাইনাস x, বা ইকুয়াল তারপর হচ্ছে কি P2, P2 মান কত আমাদের 2P ইন্টু V2 মান কত আছে 6 মাইনাস x, বা দেখো এই পাশে P আর এই পাশে 2P, এই P এর পাশে কি গুণক আছে, দুই পাশে যায় তাই কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাহলে এই P আর এই P কি যায় বাদ যায়। তাহলে আমরা দেখি লিখতে 10 মাইনাস x ইকুয়াল, তাহলে এই P টা কি বাদ গেল, তাহলে কি থাকে 2 ইন্টু 6 মাইনাস x, বা এখানে কি হবে দেখো এই P টা কি ছিল, এটা ছিল কি গুণ আকারে, আমরা P টা করছি এই পাশে নিয়ে গেছি, তাহলে কি যায় ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে কি এই পুরো P নিচে P বাদ যায়, তাই এই কি থাকে শুধু 2 থাকে, তাহলে আমরা 2 লিখছি আর যা ছিল তাই লিখছি, বা 10 মাইনাস x, দেখো এই 2 টা কি দুটোর সাথে গুণ আছে, তাহলে 2 আর 6 গুণ করলে কত হয় 12 মাইনাস 2 আর x গুণ করলে 2x, বা তাহলে আমরা এগুলো এই পাশে নিয়ে আসি 10 মাইনাস x, দেখো 12 পাশে কি আকার আছে প্লাস আকার, এই পাশে আসলে কি হবে মাইনাস 12, এই দেখো মাইনাস 2x কি আছে মাইনাস আছে জায়গায়, তাহলে বাম পাশে আসলে কি হয়ে যায় প্লাস
2x ইকুয়াল 0। বা দেখো প্লাস 2x থেকে মাইনাস x একটা বাদলে কি থাকে, শুধু এই জায়গায় x থাকে। তাহলে মাইনাস 12 থেকে প্লাস 10 বাদলে কি থাকে, মাইনাস 2 থাকে, ইকুয়াল 0। বা x ইকুয়াল 2, এই মাইনাস 2 এর ডান পাশে সমান চিহ্ন ডান পাশে আসলে কি হয়ে যায়, মাইনাস থেকে প্লাস হয়ে যায়, তাহলে x কত 2। তাহলে আমরা তো বলতে পারি মার্বেলের আয়তন, তাহলে আমরা বলতে পারি কি মার্বেলের আয়তন, মার্বেলের আয়তন 2 লিটার, মার্বেলের আয়তন 2 লিটার। এটাই কি আমাদের অঙ্কের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। দেখো এবার আমরা এই প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা হচ্ছে বেলুনের অঙ্ক। এটা বেলুন দেওয়া আছে, বেলুনটার কি চাপ দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে আয়তন দেওয়া আছে কত 4 মিটার কিউব। তাহলে এই যে বলছে কি এই আয়তনে বেলুনের সর্বোচ্চ পোষণ ক্ষমতার 1/4 আর বলছে কি 1 মিটার উচ্চতায় উঠালে 0.5 অ্যাটমসফিয়ার চাপ কমে যায়। এটা আমার প্রশ্নটি কি বলছে, বেলুনটি কত উচ্চতায় উঠলে ফেটে যাবে। তাহলে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে আমরা দেখি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা তো নাই, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা কি ধরি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা x মিটার কিউব। এখন প্রশ্ন অনুসারে বলতে পারি, প্রশ্ন অনুসারে প্রশ্ন আমরা বলতে পারি কি x এর 1/4 সমান কত 4 মিটার কিউব। 4 এটা আমরা কিভাবে লিখলাম দেখো, এই যে বলছে কি এই আয়তনে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 1/4 ভাগ। তাহলে কোন আয়তনের, মানে এই যে এই আয়তনের বলছে কি 1/4 ভাগ সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা। তাহলে আমরা প্রশ্ন অনুসারে এটা লিখতে পারি। বা x দেখো এর মানে কি এই জায়গায় গুণ আছে, তাহলে 1/4 এ গিয়েছে গুণ আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, সেই ভাগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়, ইকুয়াল 4 ইনটু, তাহলে দেখো 1/4 আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যায়, 4টা গুণ হয়ে যায়, ইনটু 4 ইকুয়াল 4 গুণ করলে কত হয় 16। তাহলে x এর মান কত পেলাম 16। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ ক্ষমতা, অতএব বেলুনের সর্বোচ্চ পোষণ ক্ষমতা, বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 16 মিটার কিউব। আমরা পেলাম কি বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 16 মিটার কিউব। এই মানটা কার, আয়তনের মান, মানে v2 এর মান, এই মানটা হচ্ছে v2 এর মান। তাহলে আমাদের যে v1 এর মান আছে, v2 এর মান আছে, যে p1 এর মান আছে, আমাদের কি দরকার, p2 এর মান দরকার। তাহলে আমরা কি করব, p2 এর মান বাই করব। উই নো, আমরা জানি p1 v1 ইকুয়াল p2 v2। বা আমরা যে কি বার করব, p2 এর মান বাই করব। তাহলে আমরা লিখতে পারি কি p2 ইকুয়াল p1 v1 ডিভাইডেড v2। এই v2 টা p2 এর সাথে কি ছিল, গুণাকার ছিল, তাহলে এই পাশে আসলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এখন আমরা মান বসিয়ে দিই। p1 এর মান কত আছে জায়গায় 2 অ্যাটমসফিয়ার, তাই 2 ইনটু v1 এর মান কত 4 ডিভাইডেড, তাহলে হচ্ছে আর v2 মান কত পেলাম আমরা এই জায়গায় 16, তাহলে আমরা লিখে দেব 16। তাহলে 2 আর 4 গুণ করলে কত হয় 8, উপরে 8 নিচে কত 16, তাহলে 8 আর 16 কাটার ইকুয়াল কত হয় 1/2। তাহলে আমরা p2 এর মান কত পাইলাম 1/2। 1/2 সমান কি লিখতে পারি, 1/2 এর মান হচ্ছে 0.5, এত কি অ্যাটমসফিয়ার, এত অ্যাটমসফিয়ার। তাহলে এখন আমরা বলতে পারি কি প্রশ্ন কি বলছে 1 মিটার উচ্চতায় উঠলে 0.5 অ্যাটমসফিয়ার চাপ কমে যায়। তাহলে আমরা বলতে পারি কি এখন, অতএব
0.5 অ্যাটমসফিয়ার চাপ কমে যায় 1 মিটার উচ্চতা উঠলে 1 মিটার উচ্চতায় উঠলে। দেখো 0.5 অ্যাটমসফিয়ার চাপ কমে যায় কখন? যখন 1 মিটার উচ্চতায় বেলুনটা ওঠে। সুতরাং 1 মিটার অ্যাটমসফিয়ার চাপ কমে যায় 1/0.5 মিটার উচ্চতায় উঠলে। আমরা কি করব? প্রথম চাপ কত ছিল? 2 অ্যাটমসফিয়ার। 2 থেকে তারপর দ্বিতীয় চাপ কত? 0.5। তাহলে আমরা এই যে কি করতে হবে? 2 - 0.5 অ্যাটমসফিয়ার চাপ কমে যায়। তাহলে চাপ কমে যায় কি হবে? 1 * 2 - 0.5 ডিভাইডেড কত? 0.5। এই যে 2 থেকে 0.5 বাদ দিলে কত হয়? 1.5 আর নিচে কি থাকে? 0.5। তাহলে আমরা দেখো এই দশমিক কি কাটা যায়? এই দশমিক কাটা গেলে উপর থেকে কত? 15, নিচে থেকে 5। তাহলে 15 কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 মিটার উচ্চতা উঠলে। তাহলে আমাদের অ্যানসার দাঁড়ালো কত? 3 মিটার উচ্চতা উঠলে বেলুনটা কি ফেটে যায়। এই 3 মিটার কিভাবে বের করলাম দেখো। এই একটা ডান দিক থেকে একটা সঙ্গে দশমিক, এই যে কি ডান দিক থেকে একটা সঙ্গে দশমিক, তাহলে এই দশমিক কি বাদ দেওয়া যায়। তাহলে উপর থেকে কত? 15 আর নিচে থাকলো 5। 15 কে 5 দিয়ে ভাগ দিলে 3 5 কত হয়? 15। তাহলে আমার ভাগফল কত হয়? 3। তাহলে 3 মিটার উচ্চতা উঠলে বেলুনটি ফেটে যায়। তাহলে আমরা অতএব বলতে পারি কি? সুতরাং বেলুনটি কত উচ্চতায় উঠলে ফেটে যায়? বেলুনটি অতএব বলতে পারি আমরা বেলুনটি 3 মিটার উচ্চতায় উঠলে ফেটে যাবে। এটা কি আমাদের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এই অঙ্কটা দেখি। একটা বেলুন দেওয়া আছে, বলছে কি বর্তমান তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বেলুনটির আয়তন বলছে কি 5 মিটার কিউব। তারপর বলছে কি এই আয়তনে বেলুনের সর্বোচ্চ পোষণ ক্ষমতার 1/5 ভাগ। প্রশ্ন বলছে কি যদি তাপমাত্রা 40 ডিগ্রি করা হয় তবে বেলুনটির ফাটবে কিনা। আমি প্রশ্ন শুরু করবো কিভাবে? ধরি বেলুনটির সর্বোচ্চ পোষণ ক্ষমতা x মিটার। ধরি সর্বোচ্চ পোষণ ক্ষমতা প্রসারণ ক্ষমতা x মিটার কিউব। এই আয়তন মানে বোঝানো হয়েছে কি 5 মিটার কিউব আয়তনে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 1/5 ভাগ। তাহলে আমরা এখন এই অনুযায়ী প্রশ্ন অনুসারে লিখতে পারি। প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি কি x এর 1/5 ইকুয়াল কত বলা আছে? 5 মিটার কিউব। বা আমরা লিখতে পারি কি x ইকুয়াল 5 * 5 মিটার কিউব। 5 × 5 = 25 মিটার কিউব। দেখো তোমার প্রশ্ন হলো এই 5 টা গুণ হলো কিভাবে? দেখো 1/5 আসলে কি এর লেখা আছে, এর মানে কি বোঝায়? এটা গুণ বোঝায়। এই যে গুণ আছে, বাম পাশে যদি গুণ আকার থাকে ডান পাশে গেলে অবশ্যই কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে ভাগ হয়ে যায়। তাহলে 5 টা কি আছে? ভাগ আকার আছে। তাহলে এই 5 টা ভাগ আকারে যদি বসে তাহলে কি হয়ে যাবে? বসে গুণ হয়ে যায়। তার জন্য কি হয়েছে? 5 টা বসে সে গুণ হয়ে গেছে। তাহলে কত দাঁড়ালো? 25 মিটার কিউব। তাহলে আমরা লিখতে পারি কি অতএব বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 25 মিটার কিউব।
আমরা সর্বোচ্চ পোষণ ক্ষমতা বের করছি। এবার প্রশ্ন বলছে কি, যখন তাপমাত্রা 40 ডিগ্রি করা হয় তখন বেলুনটি ফাটবে কিনা। তাহলে আমরা এখন কি বের করব, এই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা V2 এর মান বের করব। আমরা এই পাশে করি, তাহলে যে কি কি মান দেওয়া আছে, তাহলে আমরা জানি কি আমরা জানি কি V1 ডিভাইডেড T1 ইকুয়াল V2 ডিভাইডেড T2, বা তাহলে আর আগে দিন দিলে কি হয়, V2 ইনটু T1 ইকুয়াল V1 ইনটু T2, বা V2 ইকুয়াল V1 ইনটু T2 ডিভাইডেড T1। আমরা জায়গায় মান বসাবো। V1 এর মান কত, 5 ইনটু হচ্ছে কি T1 এর মান কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে, 20 যোগ 273 কেলভিন। অবশ্যই কি তাপমাত্রাকে আমরা সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হবে। যদি সেলসিয়াস থেকে আমরা তাপমাত্রা কেলভিনে নিই, তাহলে 273 দিয়ে কি করতে হয়, যোগ করতে হয়, ডিভাইডেড T2 তাপমাত্রা কত বলছে, 40। তাহলে 40 যোগ 273 কেলভিন। এটা কি লেখার দরকার নাই, ক্যালকুলেট করলে হচ্ছে 5.34 মিটার কিউব। দেখো আবার এই যে একটু বোঝার আছে, দেখো আমরা এই যে 273 কি জন্য যোগ করলাম, আমাদের তাপমাত্রা ছিল কি 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাপমাত্রাকে আমরা অবশ্যই কিসে কনভার্ট করতে হবে, কেলভিনে কনভার্ট করতে হবে। সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করি, তখন কি করতে হয়, আমাদের 273 যোগ করতে হয়। তার জন্য আমরা 20 এর সাথে 273 যোগ করছি এই জায়গায়, আর এই যে 40 এর সাথে 273 যোগ করছি। এটা ক্যালকুলেশন করে কত আসে, 5.34 মিটার কিউব। যখন তাপমাত্রা 40 ডিগ্রি করা হয় তখন তার আয়তন কত দাঁড়ায়, 5.34 মিটার কিউব। আর আমাদের সর্বোচ্চ পোষণ ক্ষমতা বেলুনের কত, 25 মিটার কিউব। তাহলে সর্বোচ্চ পোষণ ক্ষমতা বেশি আমাদের এই জায়গায়, তাহলে কি অবশ্যই বেলুনটা কি ফাটবে না। তাহলে আমরা বলতে পারি কি, অতএব সুতরাং 25 গ্রেটার দেন V2। আমরা যে লিখতে পারি, যদি তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস করা হয় তবে বেলুনটি ফাটবে না। কি জন্য ফাটবে না, কারণ সর্বোচ্চ পোষণ ক্ষমতা আমাদের কত, 25 মিটার কিউব। আর এই যে কত আছে আমরা পাইছি, সর্বোচ্চ উচ্চতায় 5.34 মিটার কিউব। তাহলে কি অবশ্যই আমাদের এটা বেশি মান, মানে বেলুনের পোষণ ক্ষমতা বেশি, তার জন্য কি বেলুনটা ফাটবে না। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। যারা আমার ক্লাসটা দেখবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।